আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে সবাইকে হচ্ছে গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো বুঝতেছি না। তা আমাদের সাথে আছে শরীফুল আলম, সাবিকুন নাহার রিঙ্কি, তারপরে শরীফুল আলম অনন্ত। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। মেহনুমা ইসলাম মন, সবাই নতুন নতুন নাম দেখতেছি। নুসরাত জাহান সামিয়া, জোয়াইদ ইসলাম, তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। তো আজকে তোমাদের যে এসএসসি লাইভ ক্লাসের চ্যাপ্টার 4-এর পার্ট 2-তে স্বাগতম জানাচ্ছি। পার্ট 1টা হয়েছিল আমাদের এটিপি, এডিপি এবং সালোক সংশ্লেষণের আলোক পর্যায় পর্যন্ত। আজকে হচ্ছে আমরা অন্ধকার পর্যায় থেকে দেখি কত দূর যাওয়া যায়, চেষ্টা করব সালোক সংশ্লেষণটা মানে যতদূর পারি শেষ করার চেষ্টা করব। তো অনেকে চলে আসছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। নীলুফা প্রেজেন্ট, অধরা ওয়ালাইকুম আসসালাম, ইসমাইল ওয়ালাইকুম আসসালাম। আমার পেইড ব্যাচের অনেকেই দেখি যে আসো এখানে, ভাল লাগলো দেখি আর কি। তোমাদের জন্য হচ্ছে রিভাইজ হয়ে যাবে আর কি যদি তোমরা বারবার দেখো। ওয়ালাইকুম আসসালাম আলিশা। তো তোমরা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট এবং আজকের টপিকটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টপিকগুলো আসলে একটু জটিল টাইপের, মানে তোমাদের লেভেলে যায় না, কিন্তু তোমাদের চ্যাপ্টারে না পড়া কমায় দিছে। মানে হচ্ছে আমি যখন তোমাদের সময় ছিলাম তখন আমার ওখানে যে পরিমাণ পড়া ছিল বা যে পরিমাণ চ্যাপ্টার ছিল তোমাদের বইতে না কমায় দিছে, বুঝছো। আমার সময় তোমার অন্ধকার পর্যায়ে অনেক বিশাল একটা ব্যাখ্যা ছিল, অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম, কিচ্ছু বুঝতাম না, বুঝছো। অনেক কষ্ট করে মুখস্থ করছিলাম, তো পরীক্ষার মধ্যে তো ধুমায়া লিখছি। এই চ্যাপ্টারটা না খুবই ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন আসে এবং সৃজনশীলে তোমরা অবশ্যই পাবা। শ্বসনের যে ছকটা যে আসে না, ওইটা তো আসবেই, এটিপি প্রোডাকশন তো আসবেই, মাস্ট। এই তোমরা কিন্তু আবার বাইরে এগুলো বললো না, নাহলে আবার বলবে যে আমি কোশ্চেন পাস করতেছি। আদাব সঞ্চিতা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা চলে আসছো, ইয়েস, হুমায়রার নাম হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আলিশা তো সব ক্লাসেই থাকে, অনেক ভালো শেয়ার টেয়ার দাও তোমরা। তো তোমরা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও যদি সাউন্ড ভিডিও সব কিছু ঠিক থাকে। আমাকে একটু কমেন্টে হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো একটু জানায় দাও যে সাউন্ড ঠিক আছে নাকি, কারণ অনেক সময় হচ্ছে মাইকে একটু দুষ্টামি করে, দেখা যায় অটো অফ হয়ে যায়, তখন দেখা যায় যে সাউন্ড শোনা যায় না ঠিক মতো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? তোমাদের খবর বলো। আমরা যেমন কষ্ট করে ক্লাস নেই, তোমরাও তো কষ্ট করে ক্লাস করো, তাই না? আমি নিজেও স্টুডেন্ট, এই জন্য আমি স্টুডেন্টটা ফিল করি, কারণ আমাকেও সারাদিন নিজে ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়, সবসময় মেডিকেল অনেক প্রেশার থাকে। তোমরাও হচ্ছে পরীক্ষা দিচ্ছ অনেকে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাস করতেছো, তোমাদের অনেক কষ্ট হয়। তো তোমরাও হচ্ছে অনেক কষ্ট করো, ওই জন্য তোমাদের কষ্টকেও হচ্ছে আমি স্যালুট জানাই। হ্যাঁ, এখানে কেউ কিন্তু কষ্ট কম করে না, সবাই কষ্ট করে। তাহামণি, ইয়সরা, আদাব, নন্দী, অনেক দিন পর এসএসসির লাইফটা নেওয়া হইলো। আমি চাচ্ছিলাম যে লাইফটা নিতে, কিন্তু এই কদিন আমার মেডিকেলে অনেক প্রেশার অনেক বেশি ছিল। তারপর তোমরা জানো যে ভাই হচ্ছে 2টা কোর্স লঞ্চ করছি এসএসসি এইচএসসির জন্য। তো ওই কোর্সগুলা মানে সব কিছু শুরুতে একটু প্রেশার বেশি থাকে, তো ওগুলো গুছায় উঠতে প্লাস নিজের মেন্টাল প্রেশারগুলো সবগুলো গুছায় উঠতে মনে করো 1 সপ্তাহের মধ্যে সময় লেগে গেলো আর কি। তো ইনশাল্লাহ এখন থেকে হচ্ছে আমরা চেষ্টা করব আগের মতো হচ্ছে লাইভ ক্লাসগুলো নেওয়ার। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বললেও আসলে পুরোপুরি ভালো নাই, কারণ অনেক টায়ার্ড, মাথা ঝিমঝিম করতেছে, কিন্তু অনেক দিন হয়ে গেল গ্রুপটা কেমন একটা খালি খালি লাগে, মানে আমার ক্লাস না নিলে ভালো লাগে না, বুঝছো। তো এই জন্য অনেক খালি খালি লাগতেছিল এই কদিন, বাট আজকে খুব ভালো লাগতেছে, কথা বলতেছি তোমাদের সাথে। হ্যাঁ, দেখা যায় ইনবক্সে চ্যাট করতে ভালো লাগে না, বাট তোমরা যখন কথা বলো বা সামনাসামনি পেলে আরও ভালো হইতো। তো কথা বললে আর কি ভালো লাগে, ইনবক্সে চ্যাট করতে খুব বিরক্ত লাগে। কেউ ইনবক্সে মেসেজ দিলে আমার ইচ্ছা করে ভয়েস মেসেজ পাঠিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে শুরু করি। তো অনেক কথাবার্তা বললাম, তো আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা প্রথম ক্লাসে কি পড়েছিলাম, প্রথম ক্লাসে হচ্ছে ভাইয়া তোমাদের এডিপি আর এটিপি নিয়ে অনেক কথা বলছিলাম। তো আজকের ক্লাসে আমরা সালোক সংশ্লেষণে আলোক পর্যায়টা পড়ে ফেলছি, তো এখন হচ্ছে অন্ধকার পর্যায়টা পড়বো। তাহলে আমরা আজকে কি পড়বো? সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, তাই না? অন্ধকার পর্যায়ে ইংরেজি কি? অন্ধকার পর্যায়ের ইংরেজি হচ্ছে ডার্ক ফেজ, তাই না? কি ফেজ? ডার্ক ফেজ। ফেজ মানে পর্যায় বা ধাপ, ডার্ক মানে অন্ধকার, তোমরা জানো, ডার্ক ফেজ। তো অন্ধকার পর্যায়ে আমাদের সময় যে বই ছিল ওই বই হচ্ছে অনেক কঠিন করে লেখা ছিল, পুরো সার্কেলটা হচ্ছে ব্যাখ্যা দেওয়া ছিল, কিন্তু তোমাদের বইয়ে ওরকম কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া নাই। সো একদিক দিয়ে বলতে পারো যে তোমরা লাকি। তো এই অন্ধকার পর্যায়ে
তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে তোমাকে অন্ধকার নামটা শুনলে তোমার মনে হতে পারে যে ভাই এটা কি শুধু অন্ধকারে হয়। এটা শুধু অন্ধকারে হয় না, এটা আলোর উপস্থিতিতেও হতে পারে, আলোর উপস্থিতিতেও হতে পারে, আলোর উপস্থিতিতে হতে পারে, আর আলো না থাকলেও হতে পারে। ঠিক আছে, মানে এটা প্রত্যক্ষভাবে মানে সরাসরি আসলে আলোর দরকার হয় না। কারণ কি, কেন কেন দরকার হয় না বলো তো? কারণ অলরেডি এর আগে একটা আলোক পর্যায় হয়ে যায়। তো আলোক পর্যায়ে যেগুলো উৎপন্ন হয় এই অন্ধকার পর্যায়ে, সেগুলোকে কাজে লাগিয়ে কিছু জিনিস হয়। এখন আলোক পর্যায়ে যেহেতু সূর্যের আলো আলোক পর্যায়ে কাজ করে দিয়ে যাচ্ছে, সো অন্ধকার পর্যায়েকে আর তেমন একটা প্যারা নিতে হয় না, কারণ আলোক পর্যায়ে তো সূর্যের আলো থাকলে যে কী কী লাভ হয় ওগুলো হয়েই গেছে। সো এখন ও কী করে, তার পরের স্টেপ থেকে শুরু করে, হ্যাঁ, আলোক পর্যায়ে অনেক কিছু করে দেয় তার জন্য। এই জন্য অন্ধকার পর্যায়ে আলোক পর্যায়ের জন্য অনেকটা ঋণী। আচ্ছা, তোমরা কি কমেন্ট করতেছো? আচ্ছা ঠিক আছে, পড়ো তাহলে। পরে কোশ্চেন থাকলে কমেন্ট করো। তাহলে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদেরকে দিতে পারে যে নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি মিথ্যা নয়। তার মানে এটা আলো উপস্থিত হইতে পারে, আলো না থাকলে হইতে পারে, মানে কি আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। তো এটা কীভাবে হয়? তো এই জায়গায় যেটা হয় যে তোমার আলোক পর্যায়ের কী কী উৎপন্ন হয়? আলোক পর্যায়ে তোমার এটিপি উৎপন্ন হয়, তারপরে NADPH তৈরি হয়, তারপরে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। তো এই তিনটা কি দেখছিলাম যে আলোক পর্যায়ের প্রোডাক্ট বা আলোক পর্যায়ে এগুলো আমরা পাইছিলাম। তো অন্ধকার পর্যায়ে কি হয়, এই জিনিসগুলোর সাথে এখানে তোমরা চাইলে প্লাস দিতে পারো বা কমা দিতে পারো। এই জিনিসগুলো থেকে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড পাতায় প্রবেশ করে, মানে এই জিনিসগুলোর সাথে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, তোমার আলটিমেটলি কি করে যে আলোক পর্যায়েটা হয়। এবং এখানে কি হয়, কার্বন বিজারণ হয়, মানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়। তোমরা জারণ বিজারণ পড়ছো না? তোমরা তো আমার থেকে ভালো পারো যে কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ করলে জারণ হয়, অক্সিজেন সরাই ফেললে বিজারণ হয়। আবার কোনো কিছুর সাথে হাইড্রোজেন যোগ করলে বিজারণ হয়, কিন্তু হাইড্রোজেন সরাই ফেললে জারণ হয়। এখানে আমরা হাইড্রোজেন যোগ করতেছি, তার মানে কি এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হবে। শুধু হাইড্রোজেন না, আর অনেক কিছু আছে। তো এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়, এটা হচ্ছে একদম মোদ্দা কথা বা প্রধান কথা। এবং বিজারণের ফলে পরবর্তীতে কি হয়, খাদ্য তৈরি হয় বা শর্করা, বা আমরা কি বলি কার্বোহাইড্রেট, তাই না? আমরা মেডিকেলের ভাষায় কার্বোহাইড্রেট বলতে আসলে শর্করাকে বুঝি। কেন শর্করা প্রয়োজন? কারণ আমরা এই যে আমি ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাস করছো, তো এর জন্য এনার্জি প্রয়োজন হয়। তো যে কোনো কিছু এনার্জির জন্য কি শক্তি প্রয়োজন। এবং আমরা জানি যে সালোক সংশ্লেষণে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজটাকে শ্বসনে কি করা হয়, ভেঙে কি করে এটিপি উৎপন্ন করে, রাইট? তো আমরা যখন শ্বসন পড়বো তখন হচ্ছে জানবো। তো এটা হচ্ছে মোদ্দা কথা, যে আলোক পর্যায়ে যে জিনিসগুলো তৈরি হয়ে গেছে সেগুলোকে ব্যবহার করে, এবং বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড আছে সেগুলো ব্যবহার করে আসলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটানো হয়। তো বিজারণ ঘটানোর পরেই আমরা কার্বোহাইড্রেট পাই। তো এখন এই যে তোমার বিজারণটা হয়েছে, কার্বন ডাইঅক্সাইডের বিজারণটা হয়েছে, তো বিজারণ হওয়ার অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরো যে তুমি শপিং করতে যাবা মার্কেটে, এখন তুমি রিক্সায় যাইতে পারো, তুমি বাসে যাইতে পারো, তুমি হেঁটেও যেতে পারো, বা তুমি ধরো উবার পাঠাও, ভাড়া করলা, তুমি যেভাবেও যাও না কেন তোমার শপিং তো হবে, রাইট? শপিং তো করবাই তুমি। তো এখন এই কার্বন বিজারণটা অনেকভাবেই হইতে পারে, কিন্তু কার্বন বিজারণ হইতে হবে, হ্যাঁ, মানে শপিং করতেই হবে, তুমি যেভাবে যাও না কেন বা ও যেভাবেই করুক না কেন। তো এই কার্বন বিজারণের কিভাবে হইতে পারে, বা দেখা গেছে যে এক এক উদ্ভিদে এক এক স্টাইলে হয়, হ্যাঁ, মানে তাদের একই স্টাইলে হইলে ভাল লাগে না, তোমাদেরকে একটু পেইন দেওয়ার জন্য, আমাদের একটু পেইন দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে হইতেছে। এছাড়া আরও অনেক ফ্যাক্টর আছে, যে কোনো উদ্ভিদ এইভাবে করলে তার জন্য সুবিধা হয়, কোনো উদ্ভিদ অন্যভাবে করলে তার জন্য সুবিধা হয়। তো বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন উদ্ভিদের উপরে গবেষণা করে এই জিনিসগুলো বের করছেন। তো পরবর্তীতে দেখা গেছে যে আসলে কার্বন বিজারণের 3টা গতিপথ আছে। গতিপথ মানে কি, মানে একটা চক্র, মানে কার্বন যে বিজারিত হচ্ছে এটা আসলে কতটা ওয়েতে হচ্ছে, 3টা ওয়েতে হচ্ছে, ঠিক আছে?
তো এইটুকু হচ্ছে তোমরা সবাই জানো। তো এখন আমাদেরকে জানতে হবে যে কার্বন বিজারণের যে ওই যে 3টা রাস্তা বা 3টা চক্র সেগুলা কি জিনিস, তো আমরা হচ্ছে সেগুলা জেনে ফেলি। তো তোমরা কেউ কি বলতে পারবা যে বিজারণ মানে গতিপথগুলোর নাম কি, মানে শর্টকাট নামই বলো, কারণ ওখানে কঠিন কঠিন নাম আছে, কিছু আছে না শর্টকাট নাম। দেখি তো শর্টকাট নাম কে কে পারবা, শর্টকাট নাম কে কে পারবা কার্বন বিজারণের যে গতিপথগুলো রয়েছে। হ্যাঁ, পাথওয়ে, পাথওয়ে বলতে পারি আমরা, ইভা, ও ফার্স্ট নোহা বলতেছে আজকে ফার্স্ট পার্ট নাকি নাকি আরেকজনকে জানি বললো ফার্স্ট পার্টটা ইউটিউবে আছে বুঝছো, বা তুমি পেজেও খুঁজলে পাবা, আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আর কি। তো ওটা দেখে নিতে পারবা পরে, সমস্যা নেই, কারণ ওইটার সাথে আজকের কোনো রিলেশন নাই, মানে আগের ক্লাসটা না করলে তোমার আজকে কোনো সমস্যা হবে না। তো কার্বন ডাইঅক্সাইড বিজারণের 3টা গতিপথ আছে, তাই না? 3টা গতিপথ আছে। তাহলে তোমরা লক্ষ্মী বাচ্চার মতো 3টা গতিপথ কমেন্টে লিখে ফেলো, শর্টকাটে লেখো, একদম কঠিন কঠিন নামগুলো দরকার নাই। হ্যাঁ, শর্টকাটে লেখো। C3C4 ক্যাম্প, ভেরি গুড, C3C4 ক্যাম্প, ওকে, যাক খুব ভালো করছো। তাহলে ফার্স্টেই কি, ফার্স্টে হচ্ছে আমাদের কেলভিন চক্র, কেলভিন চক্র বা কেলভিন সাইকেল। পরে কি হ্যাচ ও স্ল্যাক, ভাই এগুলো কি নাম, এগুলো হচ্ছে বিজ্ঞানীদের নাম হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা গতিপথ আর কি। আর লাস্টটা হচ্ছে একটু ক্রেসুলেসিয়ান, তোমরা বই থেকে বানান দেখে নিও, ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক, বা এটাকে ক্যাম বলা হয়, CAM। কেন? সি দিয়ে হচ্ছে ক্রেসুলেসিয়ান, অ্যাসিড মানে এ, আর বিপাক মানে মেটাবলিজম, তাই মেটাবলিজম এম দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। এবং কেলভিন চক্রের যে সাইকেলটাকে C3 সাইকেল বলা হয়। তো কোনটাকে কেন কি বলা হয় আমরা আস্তে আস্তে শিখবো। C3 সাইকেল, এটাকে বলা হয় C4 সাইকেল, আর ওটা তো ক্যাম জানোই তুমি। তো এই হচ্ছে তিনটার নাম একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, যে কেলভিন চক্র বা C3 সাইকেল বা C3 চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 সাইকেল, আর ক্রিসোলেসিয়ান অ্যাসিড বিপাক বা CAM। তোমাদের বইয়ে হচ্ছে এই 2টা নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, এই জন্য তোমাদের জন্য এই 2টা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তবে এইটা আমি হচ্ছে হালকা বলে দিব যে এই জিনিসটা আসলে কী জিনিস। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখন একটু ব্যাখ্যা দেখি, তাই না? একটু ব্যাখ্যা দেখা যায় যে এই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে। তোমরা অনেকে হচ্ছে খুব ভালো অ্যান্সার দিয়েছো, তো দেখে ভালো লাগতেছে আর কি। অনেকে হচ্ছে রাইট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে যে এই 3টা অ্যাকচুয়ালি কি জিনিস। হ্যাঁ, কি লিখছো ভাইয়া? লাইটটা কেমন যেন ঠিক বোঝা যাচ্ছে না। ও লাইট হচ্ছে এখানে একটু বেশি পড়তেছে, এখানে আমি কার্বন ডাইঅক্সাইড লিখছি বুঝছো। আচ্ছা দাঁড়া, আমি এইখানে লিখবো। হ্যাঁ, চ্যাপ্টার 4 এটা, হ্যাঁ চ্যাপ্টার 4। তুমি হচ্ছে মোবাইলটা একটু ল্যান্ডস্কেপ করে ধরো, মানে হচ্ছে এইভাবে ধরো, হ্যাঁ, তাহলে হচ্ছে ভালো ভিউ পাবা। তো সোজা করে ধরলে অনেক সময় বোঝা যায় না, বাট ওইভাবে দেখলে তো ভালো বুঝতে পারবা। আর তোমরা হচ্ছে কোণা থেকে তোমার এই যে লাইভের দেখবা যে এই যে তোমার এখানে স্টার না, এখানে ক্লিক করে কোয়ালিটি হচ্ছে 720 দিয়ে রাখো, হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার দেখা যাবে। 720 দিয়ে রাখো। আচ্ছা, তা আমরা হচ্ছে এখন দেখবো যে এই C3 চক্রের ভিতরে আসলে কি আছে। তো আমাদের এখন মিশন হচ্ছে C3 চক্র। তো তোমাদের বইয়ে তেমন কিছুই নাই, এই জন্য তোমাদের পরীক্ষার জন্য তেমন কিছু লাগবে না। আমাদের সময় অনেক বিশাল কিছু ছিল বুঝছো, এই জন্য মানে খুব ভয় লাগতো যে পরীক্ষা যদি আসে তো আমি শেষ। তো এখন আমরা কি বলবো, কেলভিন চক্র বা C3 গতিপথ। তোমাদের বইয়ে একটা কথা লিখছে দেখবা, লিখছে যে CO2 আত্তীকরণ, CO2 আত্তীকরণ। তো কেউ কি আমাকে বলতে পারবা যে আত্তীকরণ বলতে আসলে কি বুঝাইতেছে? তোমাদের একটা জাতীয় কোশ্চেন থাকে যে ভাই আত্তীকরণ কি জিনিস। তো
তো তোমরা কেউ কি জানো যে আত্মীকরণটা অ্যাকচুয়ালি কি? সেই কখন লিখছি কিন্তু মাত্র দেখতে পেলাম। ও আচ্ছা, আফরিন ওয়ালাইকুম আসসালাম। কেউ কি বলতে পারো যে আত্মীকরণ বলতে আসলে কি বুঝাইতেছে? হোয়াট ইজ দ্য রিজন অফ, বা হোয়াট ইজ দ্য কাহিনী অফ আত্মীকরণ অ্যাকচুয়ালি? আচ্ছা, তো এই যে কেলভিন চক্রে আরও নাম আছে। সেই নামগুলো হচ্ছে যে তোমার, এটা কেলভিন আসলে শর্টকাটে বলা হয়। আরেকজনের নাম হচ্ছে কেলভিন, তোমরা কি পুরো নামটা বলতে পারবা? কেলভিন ও বেশাম চক্র বলা হয়। বা আরেকজনের নাম আছে কেলভিন বেনসন, ওনার নাম আসলে কেলভিন বেনসন ও বেশাম চক্র। আমার কেন জানি প্রচণ্ড ক্ষুধা লাগছে আজকে, আসলে সন্ধ্যায় কিছু খাওয়া হয় নাই, সে দুপুরে খাইছিলাম তো সময় পাইনি আসলে আজকে। আচ্ছা, তো কেলভিন এবং বেশাম চক্র, কিন্তু এত বেজেলা নাম দরকার নেই, আমাদের হচ্ছে কেলভিন চক্র হচ্ছে জানলেই হবে, ঠিক আছে? আমরা শুধু কেলভিন চক্র বলবো। তো CO2 আত্মীকরণ কেউ কি বলছো? আমার কেউ বলে নাই, ওকে, সমস্যা নেই। আচ্ছা, আত্মীকরণ মানে হচ্ছে নিজের করে নেওয়া। তার মানে এই না যে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বিয়ে করা। নিজের করে নেওয়া মানে হচ্ছে যে তোমার সালোক সংশ্লেষণে কি কার্বন ডাইঅক্সাইড লাগবে না। আমরা যখন সালোক সংশ্লেষণে কিছু প্রভাবক পড়বো তখন দেখবো যে কার্বন ডাইঅক্সাইড আছে। তো সালোক সংশ্লেষণে তোমার কার্বন ডাইঅক্সাইড দরকার। তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইডকে আপন করে নেওয়া বা নিজের করে নেওয়া, এই জিনিসটাকে আসলে আত্মীকরণ বলা হয়। এবার আত্মীকরণ করার সময় যেসব শক্তি প্রয়োজন হয় বা আত্মীকরণের ফলে যেসব শক্তি উৎপন্ন হয় সেগুলোকে আসলে আত্মীকরণ শক্তি বলা হয়, বুঝছো? এই হচ্ছে সিম্পল ব্যাখ্যা। অধরার হচ্ছে লাইভ আটকে যাচ্ছে। অধরা, তোমার ওইখানে মেবি বৃষ্টি হচ্ছে না? অধরা অন্নি হচ্ছে লাইভে মানে নেটওয়ার্কে প্রবলেম করতেছে আজকে, দেখলাম আমি। আচ্ছা, তো একটু কষ্ট করো আর কি, পরে না হলে দেখে নিও আর কি, গ্রুপে তো থাকবে এটা আর কি। তো এই গতিপথটা আবিষ্কার করার জন্য 1961 সালে যে বিজ্ঞানী কেলভিন, উনি হচ্ছে কি নোবেল পুরস্কার পাইছেন, ঠিক আছে? নোবেল পুরস্কার পেয়েছেন। তো এই গতিপথে, এই তোমরা আত্মীকরণটা বুঝছো তাইলে? হ্যাঁ, তো এই গতিপথে তোমার হচ্ছে কিছু বৈশিষ্ট্য তোমাকে জানতে হবে। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ভাইয়া কেন C3 চক্র বলা হচ্ছিল। দেখো, সি বলতে আসলে এটাকে কার্বন বোঝানো হচ্ছে। তো দেখো যে এটা তো একটা, মনে করো, গতিপথ, তাই না? একটা গতিপথে কি হয় যে প্রথমে কিছু একটা উৎপন্ন হয়, সেখান থেকে আরেকটা কিছু উৎপন্ন হয়, সেখান থেকে মনে করো যে আরেকটা জিনিস হইল। তো এইভাবে করে করে দেখা যায় যে আবার এখানে চলে আসে, এবং এখানে বাইরে থেকে অনেকে হেল্প করে। তোমরা যখন ইন্টারে উঠবা তখন দেখবে যে এই জিনিসগুলো খুবই টাফ, এবং ইন্টারের তোমার ভাইয়া পড়া দেখবা কান্নাকাটি করে এই চ্যাপ্টার পড়ার সময়, কারণ এটা আসলেই খুবই টাফ। তো এই জন্য দেখা গেছে যে তোমাদের HSC-তে যে এই চ্যাপ্টারটা আছে না, এই চ্যাপ্টারে শেষ করতে 14টা ক্লাস দরকার, বুঝছো? তো তুমি চিন্তা করো, একটা চ্যাপ্টার শেষ করতে যদি 14টা ক্লাস লাগে, কেমন লাগে? আবিদ মাহমুদ সেজান, বেনসন চক্র। শাহিদা বলতেছে ভাইয়া কোন টপিক পড়াচ্ছেন? আমি পড়াচ্ছি হচ্ছে তোমাদের SSC জীবনী শক্তির সালোক সংশ্লেষণের যে অন্ধকার পর্যায়ে আছে সেখানকার মধ্যে যে তোমার C3 সাইকেল আছে বা কেলভিন চক্র, সেটা পড়াচ্ছি। তো দেখো, গতিপথ জিনিসটা কি, মানে হচ্ছে যে এখানে কিছু একটা উৎপন্ন হবে, সেটা এখানে আসবে, এখানে আবার কিছু চেঞ্জ হবে, পরে নতুন একটা। তো এখন দেখো যে তোমরা নিজের বাস্তবের সাথে চিন্তা করো যে তোমার জীবনটা হচ্ছে একটা লাইফ সাইকেল। তো তোমার লাইফে ধরো তুমি স্কুলে গেছো, নতুন ফ্রেন্ড বানাইছো, খুবই খুশি, কারণ প্রথম যখন আমরা কোথাও যাই আমরা কি নতুন ফ্রেন্ড বানাই, তাই না? ফ্রেন্ড বানাই কারণ ফ্রেন্ড থাকলে হচ্ছে আমাদের নতুন পরিবেশে টিকে থাকতে বা সারভাইভ করতে সুবিধা হয়। তো এখন আমাদের কিন্তু পুরো লাইফ লংয়ে সব ফ্রেন্ড থাকে না, কিছু ফ্রেন্ড স্টে করে, হয়তো একজন দুইজন এরকম। তো এটা তো আমাদের লাইফের একটা সাইকেল। সেমভাবে
এই যে যে তোমার C3 বা তোমার কার্বন ডাইঅক্সাইড বিজারণের যে গতিপথ রয়েছে, সেখানেও এই সাইকেলে অনেক ধরনের কেমিক্যালি উৎপন্ন হবে, কিন্তু কেউ স্টে করে না, মানে সবাই তো স্টে করে না, একজন হচ্ছে স্টে করে, এবং সে হচ্ছে, তার নাম কি, মানে এই যে গতিপথে একটা স্থায়ী পদার্থ তৈরি হয়, ওই পদার্থের কারণেই এটাকে C3 গতিপথ বলা হয়। আমি জানি তোমরা অনেকে জানো, তোমরা একটু কমেন্টে জানাই দাও যে সেই পদার্থটা কি বা সেই পদার্থের নাম কি, সেই পদার্থটার নাম কি। হেলিকপ্টারের পাইলটকে ভাই আমার একটু নিয়ে যাও, আমার অনেক ইচ্ছা হেলিকপ্টারে ওঠার। তোমার কমেন্টে মাত্র দেখলাম, মোবাইল তো নিচে ছিল তো দেখি নাই, কারণ পড়ানোর সময় বারবার মোবাইল দেখলে আসলে ডিস্ট্র্যাক্ট হয়। জয়তী চাকমা, হ্যালো। হেলিকপ্টার, আচ্ছা। তো আমাদের পাইলট সাহেব বলে দিয়েছেন যে, পাইলট সাহেব তোমার অরিজিনাল নাম কি, একটু নামটা বলো। পাইলট ডাকতে তো ভালো লাগে না, আমার ইচ্ছা করতেছেন হেলিকপ্টার উঠি আমি। 3PGA কি, ও 3, হ্যাঁ। দেখো এটাকে বলা হয় 3 কার্বন বিশিষ্ট 3PGA মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো গ্লিসারল আসলে একটা স্নেহ জাতীয় পদার্থ, অ্যাসিড মানে তুমি অ্যাসিড জানো, আর ফসফো মানে ফসফেটাস, মানে 3টা মিক্স আপ হয়ে একটা কেমিক্যাল তৈরি করেছে, এবং সেটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিক অ্যাসিড বলে, বা 3PGA। পি মানে হচ্ছে ফসফো, জি দিয়ে হচ্ছে গ্লিসারিক, এ দিয়ে হচ্ছে অ্যাসিড। তো এইটা কি করে যে এই ধাপের প্রথম স্থায়ী পদার্থ এ, এজন্য এখানে যেহেতু 3টা কার্বন আছে, তো ওই জায়গা থেকে আসলে C3 চক্র নামকরণ হয়েছে। তো আই হোপ তোমরা অনুধাবনে এই কোশ্চেনটা আসলে তোমরা সবাই পারবে ইনশাল্লাহ, আমি মনে করছি। ঠিক আছে, তাইফুল, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেকে অ্যান্সার দিয়েছো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ভেরি গুড। আমাদের পাইলট সাহেবের নিজের নাম তো বললো না এখনো। আচ্ছা ঠিক আছে, তো দেখো যে আরো কিছু জানতে হবে, যে আমরা মোটামুটি এটা জানলাম, মানে রিজনটা জানলাম যে কেন C3 চক্র বলা হয়, তাই না? C3 সাইকেল বলা হয় কারণ এখানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, এবং এটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ এই গতিপথের, এই জন্য এটাকে আমরা C3 চক্র বলতেছি। সেকেন্ড হচ্ছে যে বেশিরভাগ উদ্ভিদে, দেখো কথা হচ্ছে ভাইয়া C3 চক্র কেন হয়, আগেই তো বললাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার জন্য, তাই না? তার মানে কি এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তো দেখো যে C3 চক্রটা একটু ইজি হয় এবং এখানে ঝামেলা কম হয়। তোমার বেশিরভাগ উদ্ভিদ এই C3 ফলো করে, হ্যাঁ, মানে C3 অনুযায়ী তারা হচ্ছে খাবার বা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা MCQ, যে বেশিরভাগ উদ্ভিদ তোমার হচ্ছে, এই যে আমাদের চারপাশে কত উদ্ভিদ আছে না, তো এখানে মধ্যে বেশিরভাগ উদ্ভিদ হচ্ছে এই C3 গতিপথের মাধ্যমে কার্বন বিজারিত করে, এবং কার্বন বিজারিত করে তারা কার্বোহাইড্রেট তৈরি করে, নিজে কিছু খায়, শরীরে কিছু জমা থাকে, আমরা ওদেরকে খাই, এবং ওদের জমা থাকা শক্তি থেকে আমরা শক্তি পাই, বুঝছো? ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি C3 চক্রটা হয়ে গেল। তাহলে C3 চক্রটা কি তোমরা বুঝতে পেরেছো, বা তোমাদের কি এখানে কোনো প্রশ্ন আসে তাহলে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি এখানে কিছু বুঝতে প্রবলেম হয় বা কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করে ফেলো কমেন্টে। C4 হচ্ছে একটু জটিল আর কি, তো এই জন্য সব উদ্ভিদ C4 অনুযায়ী করে না, C3টা একটু সরল আর কি, তো এই জন্য বেশিরভাগ উদ্ভিদ কি করে C3 চক্রটা ফলো করে। হ্যাঁ, তুর্কিশা লেট করে ফেলছো, কোশ্চেনটা বুঝো না। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যে কেলভিন চক্র আছে না, তো কেলভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়? তো কেন C3 চক্র বলা হয়? C3 চক্র বলা হয় কারণ C মানে হচ্ছে তোমার কার্বন, আর 3 মানে হচ্ছে 3টা কার্বন। তো
3 কার্বন বিশিষ্ট কি? 3 কার্বন বিশিষ্ট হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো ওই গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়। ঠিক আছে, হ্যাঁ হেলিকপ্টার পাইলট সব বলে দিয়েছে ধান গম ব্লা ব্লা, মানে আমরা আশেপাশে আর যেগুলো দেখি আর কি। আচ্ছা জারিন পরে দেখে নিও, সমস্যা নাই। তাহলে আমরা হচ্ছে C3 জানলাম, এখন হচ্ছে আমরা C4 এর হচ্ছে হালকা ইন্ট্রোডাকশন জেনে দিব যে C3 তো হচ্ছে খুব হিরোইক স্টাইলে এন্ট্রি দিছে, C4 হচ্ছে কেমন স্টাইলে এন্ট্রি দেয় সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তাহলে C4 আরে এখানে লিখবো না, এখানে লিখলে তোমরা দেখতে পাও না, এখানে লিখবো আমি C4 চক্র বা গতিপথ যেটাই বলো, বা হ্যাচ ও স্ল্যাক গতিপথ বা চক্র হোয়াটএভার তোমরা হচ্ছে বই থেকে লিখবা, বই যেটা আছে ওইটাই লিখবা। তো এইখানে দেখো যে আগেরটা ছিল C3, এটা C4, তার মানে এখানে 4 কার্বন বিশিষ্ট কিছু উৎপন্ন হবে। তাহলে 4 কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হবে এটা একটু লক্ষ্মী বাচ্চার মতো কমেন্টে জানায় দাও যে 4 কার্বন বিশিষ্ট এই জিনিসটা উৎপন্ন হয়। তাহলে ওইটার কারণে আমি জানি তোমরা অনেকে পারো, যেহেতু পড়ছো এই চ্যাপ্টার আগে। 4 কার্বন বিশিষ্ট কি উৎপন্ন হয় ভাইয়াকে জানায় দাও। তো এটা হচ্ছে বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক, এটা দুইজনের নাম। ওরা হচ্ছে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক। তো ওনারা দুইজন মিলে হচ্ছে গতিপথটা মানে খেয়াল করেন আর কি। এই জন্য যেহেতু উনি খেয়াল করছেন, সো ওনার নাম অনুযায়ী দিছে যাতে মানুষও বুঝতে পারে যে না এটা ওনারা হচ্ছে আবিষ্কার করছেন। কমেন্ট কমেন্ট কমেন্ট। আসল নাম বললে চাকরি থাকবে না কেন? তুমি কি কিছু করছো নাকি? এই পাইলটের উপরে নজরদারি রাখতে হবে, বুঝছো? সবাই একটু নজর টজর রাখো যে সে আসলে কিছু করছে নাকি। শাহেদা হচ্ছে একটু লেট করে ফেলছো, সমস্যা নাই, তুমি হচ্ছে রেকর্ডিং দেখে নিও, তাহলে ইনশাল্লাহ পারবা। এই যে অধরা হচ্ছে ব্রিলিয়ান্ট অ্যান্সার দিয়ে দিয়েছে সবার আগে, অধরা অ্যান্সার দিয়েছো, সবাই অ্যান্সার দিয়েছো। পাইলট সাহেবের অ্যান্সার আচ্ছা 4 কার্বন, পাইলট সাহেব খালি শর্টকাটে অ্যান্সার দেয়, ভালো শর্টকাট জানা থাকে ভালো। তো এইখানে তো এই গতিপথে যে স্টে করে, যে হচ্ছে এই গতিপথের একদম ফার্স্ট বেস্ট ফ্রেন্ড বলা যায়। ঠিক কি 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কি নাম রে বাবা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OA বলা হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এটা হচ্ছে যে তোমার বেশিরভাগ উদ্ভিদে দেখা যায় না, কিছু কিছু উদ্ভিদে হচ্ছে এই জিনিসটা দেখা যায়। তো এটা হচ্ছে যে তোমার মনে করো যে কী কী এক্সাম্পল আছে, তোমার ভুট্টা ঘাস, তারপর কিছু মুথা ঘাস আছে, এবার আরেকটা নাম আছে দেখবা যে কি নাম কি বলে ভুলে গেলাম, অ্যানথেরাস না কি যেন একটা ঘাসের নাম আছে। তো ওইটা দেখবা, তো ওইটা গুগলে সার্চ দিয়ে ওই নাম দিয়ে দেখবে যে একটা ছবি আসবে উদ্ভিদের, এবং এই উদ্ভিদে আমরা চারপাশে অহরহর দেখি। আমি আগে তোমাদের সঙ্গে থাকতে মনে করতাম যে এটা না জানি কি উদ্ভিদ, ইংলিশে লেখছে। হ্যাঁ তুমি ওই নাম লিখে সার্চ দাও, দেখবে যে ও মা এটা তো আমি প্রতিদিনই দেখি। এটা খুবই কাছের, আমাদের আশেপাশেরই একটা জিনিস, আমাদের কাছের এবং আশেপাশের একটা জিনিস। তো তোমরা হচ্ছে ওটা দেখে নিও যে ওইটাকে কি বলে, অ্যামারেন্থাস বলা হয় আর কি। ওকে, সবাই অ্যান্সার দিয়েছো, সবাইকে ধন্যবাদ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের তুমি হচ্ছে গুগলে সার্চ দাও, তাইলেই পাওয়া যাবা। আমি জানি তোমরা অনেকে জানো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, কেউ জানলে হচ্ছে লিখে দাও। এটা হচ্ছে তোমার অনেক বিশাল একটা সংকেত, এটা হচ্ছে আমার নিজেরও মনে থাকে না আর কি। এখানে হচ্ছে অনেকগুলো কার্বন এবং অনেকগুলো হাইড্রোজেন থাকে আর কি, আর 4 কার্বন বিশিষ্ট। তো পাইলট বলে দিয়েছে গম, মিল্লাত, চীনা ঘাস, এগুলো কই পাইছো? বইয়ে তো চীনা মিনা লেখা নাই। ওকে ঠিক আছে। জরিন তোমার নাম তো নিছি অনেক আগে, যে তুমি পরে ভিডিও দেখে নিও। তোমার নাম নিছি তো।
আচ্ছা, তাহলে কই কই পাই যে আমরা এই C4 চক্রটা কোথায় পাই? ভুট্টা, ভুট্টা, তারপর ঘাস, তারপর হচ্ছে তোমার অ্যামারেন্থাস। অ্যামারেন্থাস লিখে সার দিয়ে উৎস, অ্যামারান্থাস বা রেন্থাস হোয়াট এভার। আরেকটা মনে হয় কি জানছি মুথা ঘাস নাকি, মানে ঘাসের তো অনেকগুলো প্রজাতি আছে, তো ওগুলোর মধ্যে আর কি কোনো একটা। তো এখান থেকে টুকটাক এরও জানলে হবে। তো একটা জিনিস জানো যে এই C4 উদ্ভিদে তোমার সালোক সংশ্লেষণ বেশি হয়। হ্যাঁ, মানে ওদের হচ্ছে সালোক সংশ্লেষণ করার যে ক্ষমতা ওটা বেশি হয়, এবং সালোক সংশ্লেষণ করার ক্ষমতা বেশি হওয়ার কারণে বেশি বেশি কার্বোহাইড্রেট তৈরি হয়, যার কারণে ওদের যে প্রোডাকশন ক্ষমতা বা কি বলো উৎপন্ন হওয়ার ক্ষমতা ওই জিনিসটা হচ্ছে ওদের বেশি। এটা তোমাদের পরীক্ষার জন্য এমসিকিউ যে বেশিরভাগ উদ্ভিদে C3 চক্র থাকে, কিন্তু সালোক সংশ্লেষণ এবং উৎপাদন ক্ষমতাটা বেশি থাকে কি C4 এর ক্ষেত্রে। ঠিক আছে, মানে সংখ্যায় বেশি থাকলেই যে তার ক্ষমতা বা সালোক সংশ্লেষণ ক্ষমতা বেশি হবে এটা কিন্তু সত্য না। ঠিক আছে, যে অনেকগুলা তোমার হরিণ একসাথে আছে কিন্তু 3-4টা বাঘ সিংহ একসাথে আছে, এরকম আর কি জিনিসটা। তার মানে C4 চক্রটা একটু বেশি উন্নত, একটু বেশি জটিল। তো ইন্টারের বইয়ে হচ্ছে C3 আর C4 এর একটা সুন্দর একটা চার্ট দেওয়া আছে। তো তোমাদের বইয়ে যদি, তোমাদের বই তো নাই, তো তোমাদের কাছে যদি ইন্টারের বই থাকে তোমরা একটা দেখে নিতে পারো। হ্যাঁ, অথবা আমি চেষ্টা করব যে ক্লাসের পরে দিতে, যদিও ওখানে সব কিছু বুঝবা না, কারণ এখানে অনেক কিছু আছে ছকের মধ্যে যেগুলো পার্থক্য তোমরা বুঝবা না। তো ওইগুলো আর কি অ্যাভয়েড করো, কারণ ওগুলো বুঝতে হলে তোমাদের ইন্টার লেভেলের পর আগে শেষ করতে হবে। ইন্টার লেভেলের পর আগে শেষ করতে হবে। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি C3 কি লিখছো? হ্যাঁ, আচ্ছা, অধরাবণী হচ্ছে যে একটা সংকেত দিয়ে দিছে C4H4O4, এইটাই মেবি আমার কাছে পরিচিত লাগতেছে। তা আমি শিওর না হয়ে বলতেছি না আর কি, তো অধরা হয়তো শিওর হয়ে বলতেছে। তো থ্যাংক ইউ অধরা। আচ্ছা, তো এখন আসো যে লাস্টে আমাদের হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক বা ওরকম একটা কিছু ছিল, যে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক, তাই না? অথবা আমরা কি বলি ক্যাম বলি, কারণ ক্রেসু হচ্ছে C, অ্যাসিড হচ্ছে A, বিপাক মানে মেটাবলিজম, ক্যাম গতিপথ। তো এইখানে অ্যাকচুয়ালি কি হয়, এখানে হচ্ছে যে কিছু কিছু তোমার উদ্ভিদ আছে, কিছু কিছু উদ্ভিদ আছে, ওরা কি করে যে ওরা চাঁদকে খুব পছন্দ করে, খুব চাঁদকে পছন্দ করে। তো এই জন্য যখন চাঁদ হয় বা রাতের বেলা হয়, রাতের বেলা হইলে ওদের রাতের বেলা রাতে কি হয়, অম্লত্ব বেড়ে যায়। অম্লত্ব মানে কি? অম্লত্ব মানে হচ্ছে অ্যাসিড বেড়ে যাওয়া। অ্যাসিড কীভাবে বেড়ে যাবে? পিএইচ কমে গেলে অ্যাসিড বেড়ে যাবে। ঠিক বলছি না বলো? পিএইচ কমলে অ্যাসিড বাড়বে। তো ভাই এইখানে কীভাবে পিএইচ কমবে বা কীভাবে অ্যাসিড বাড়বে? তো রাতের বেলা ওরা কী করে, কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি গ্রহণ করে। তো কার্বন ডাইঅক্সাইড কী করে, পানির সাথে মিক্স হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে। তাহলে তৈরি হচ্ছে অ্যাসিড, তার মানে কি অম্লত্ব তো হবেই। কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে মিক্স হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি তুমি পানি মিক্স করো H2O, তাহলে একটা অ্যাসিড পাবা, সেটাকে কার্বনিক অ্যাসিড বলা হয়, কার্বনিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তো যেহেতু নিজেই অ্যাসিড, তো দেখা যায় কিছু কিছু উদ্ভিদের রাতে তোমার অম্লত্ব বেড়ে যায় এবং হচ্ছে পিএইচ কমে যায়। আবার দিনের বেলা কি হয়, তোমার অম্লত্ব কমে যায়। বুঝছো, যে রাতের বেলা হচ্ছে অম্লত্ব বেড়ে যায়, দিনের বেলা হচ্ছে অম্লত্ব কমে যায়। তো এই যে তোমার অম্লত্বের ঘনত্বের যে পরিবর্তন, সেটা হচ্ছে একটা উদ্ভিদের দেখা যায়, সেটার নাম হচ্ছে বায়োফাইলাম, BRYO, বায়োফাইলাম ক্যালিসিনাম। তো এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক নাম। তো নিচে দাগ দিব আমরা জানি দ্বিপদ নাম করে, নিচে দাগ দিতে, তাহলে বায়োফাইলাম ক্যালিসিয়াম নামে একটা উদ্ভিদের গোত্র আছে।
ওটাকে বলা হয় ক্রেসুলেসি। হ্যাঁ, হ্যান্ডরাইটিং খারাপ হয়ে গেছে। ক্রেসুলেসি গোত্র, মানে উদ্ভিদের একটা গোত্র আছে। তো এই ক্রেসুলেসি গোত্রে প্রথম এই যে তোমার অম্লেতের যে ঘনত্বের যে পরিবর্তন, এই জিনিসটা দেখা যায়, এবং সেখান থেকেই তোমার এই ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক আসে। বুঝছো, যে রাতের বেলা অম্লত্ব বেড়ে যাবে, দিনের বেলা অম্লত্ব কমে যাবে। তো অম্লত্বের যে ডিফারেন্সটা প্রথম দেখা যায় যে ব্রায়োফাইলাম আর ক্যালিসিনামের মধ্যে। তো ওরা হচ্ছে একটা গোত্র, ওই গোত্রের নাম হচ্ছে ক্রেসুলেসি। তো ওইখান থেকে আসলে পরে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক, যেহেতু অ্যাসিডের চেঞ্জ হচ্ছে, তো এটা আসছে আর কি। আচ্ছা, এই কমেন্টে হচ্ছে আজে বাজে কমেন্ট করবা না। তো তোমরা হচ্ছে অনেকে হয়তো এই জিনিসটা নতুন জানছো, তো একটু কমেন্টে জানিয়ে দাও যে কারা কারা হচ্ছে জিনিসটা নতুন জানছো। তা আমাদের বইতেও মনে হয় পুরাণ আমলে এইটা ছিল না, মনে হয় আমার যতদূর মনে পড়ে, থাকলেও থাকতে পারে। তো এটা তোমাদের বইয়ে নাই, তোমার এখান থেকে কোনোদিন কোশ্চেনও আসবে না। পাথরকুচি উদ্ভিদ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো অনেক ধরনের উদ্ভিদ আছে আর কি, তোমরা চাইলে হচ্ছে ওগুলা সার্চ দিতে পারো, অনেক অদ্ভুত অদ্ভুত নাম পাবা। আমাদের সাথে তোমার ওই যে একটা, যেমন তোমার ক্যাকটাস খুব বেশি কমন, ওই ক্যাকটাসে কিন্তু এই জিনিসটা আছে। তো এটার পাশে লিখে রাখতে পারো যে ক্যাকটাস জাতীয় যে উদ্ভিদ, ওগুলোতে হচ্ছে জিনিসগুলো থাকে। হ্যাঁ, বইতে নাই আসলে, পরীক্ষাতেও আসবে না। ও, তো হুমায়রা হচ্ছে নতুন 9-এ উঠেছো, আচ্ছা, তোমার তো এইটা তাহলে নতুন আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা 3টা তাইলে পারবা না, কার্বন বিজারণ আসলে 3টা পারবা না, যেহেতু ভাইয়ার ক্লাস করছো 3টাই তো পারা উচিত, তাই না? তোমার এইটা কখনো আসবে না পরীক্ষাতে, যেহেতু বইতে নাই। এবার বাকি 2টা পারবা, সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে? বুঝে বুঝে লিখবা, কারণ আমি তো সব বুঝাই দিছি, তাই না? যে কেন C3 বলা হয়, কেন C4 বলা হয়। তারপর C4 আর C3 যদি পরীক্ষায় পার্থক্য আসে না, আসতে পারে। যদি তোমার দেখো যে অনুধাবনে বললো যে C3 C4 এর মধ্যে পার্থক্য কি, তো 2টা পার্থক্য, যে C4 এ হচ্ছে সালোক সংশ্লেষণ বেশি হয়, C3-তে কম হয়। C4 এ উৎপাদন ক্ষমতা বেশি, C3-তে কম। তারপর C3 বেশিরভাগ উদ্ভিদে দেখা যায়, C4 কম উদ্ভিদে দেখা যায়। তারপর C3 এর কিছু এক্সাম্পল দিবা, C4 এর কিছু এক্সাম্পল দিলা, 4টা হয়ে গেছে। অনুধাবনে তুমি 2-এ 2, অনুধাবনে যদিও 4টা লাগে না, অনুধাবনে 4টা দিয়ে না 2টা দিয়ে, যদি গতে আসে তুমি পারলে আরও কিছু লাগাই দিবা, যে C3 হচ্ছে একটু সরল টাইপের, এই জন্য বেশিরভাগ উদ্ভিদে দেখা যায়, C4 হচ্ছে একটু জটিল টাইপের, এগুলো দিয়ে দিবা। হ্যাঁ, কাঁটাযুক্ত উদ্ভিদ আর কি, ক্যাকটাস ট্যাকটাস এগুলো আর কি। আচ্ছা, তো এখন আমরা কি পড়বো? আমাদের কঠিন জিনিস শেষ, তো এখন আমরা পড়বো সালোক সংশ্লেষণের কিছু প্রভাবক। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে প্রভাবক কি জিনিস, তাই না? প্রভাবক কি জিনিস? প্রভাবক মানে যারা প্রভাবিত করে। যেমন ধরো তুমি যে তোমার কয়েকটা ফ্রেন্ডের মেনশন দিয়ে যে ক্লাসে নিয়ে আসলা বা শেয়ার দিলা, তো এতে কি তারা প্রভাবিত হয়েছে, যে দেখি তো ক্লাসটা কি, ও তো শেয়ার দিল, তো ক্লাসে হয়তো কিছু একটা আছে পড়ার মতন, তো সে কিন্তু প্রভাবিত হয়ে গেল। যে তুমি শেয়ার দিলা, তাহলে তুমি হইলা প্রভাবক, তুমি দিছো শেয়ার, আর যে ওই শেয়ার দেখে চলে আসছে সে প্রভাবিত হয়েছে, বুঝছো? তাহলে সালোক সংশ্লেষণকে কারা প্রভাবিত করবে, বা সালোক সংশ্লেষণটা ঘটাইতে কারা সাহায্য করবে? এখন প্রভাবক হচ্ছে 2 ধরনের হইতে পারে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। আবার আমাদের খারাপটা লাগবে না। তো বা কেমিস্ট্রিতে হচ্ছে আছে নাকি তোমাদের, থাকতে পারে কিছু ঋণাত্মক প্রভাবক, তারপরে বিষাক্ত প্রভাবক, এগুলো ইন্টারে তো অবভিয়াসলি আছে, বাট এসএসসি লেভেলে প্রভাবকে আসলে ঋণাত্মকটা আছে নাকি আমি শিওর না, ভুলে গেছি ভাইয়া, অনেকদিন কেমিস্ট্রি দেখা হয় না আর কি। আচ্ছা, এখন আমরা কি পড়বো? কিছু প্রভাবক পড়বো। তাই ফার্স্টেই আমাদেরকে পড়বো যে এই সালোক সংশ্লেষণে আমাদের ক্লোরোফিল কেন দরকার, এটা একটু জানতে হবে। আমি পানি খেয়ে নিই, তারাও পানি খেয়ে নিই। আলহামদুলিল্লাহ,
যে ক্লোরোফিল ক্লোরোফিল কেন দরকার? ক্লোরোফিল কি দরকার, কি হবে না থাকলে? কেন আমার ক্লোরোফিলকেই লাগবে? অন্য কিছু লাগলে, অন্য কিছু দিলে সমস্যা কি ছিল? কেন ক্লোরোফিল লাগবে বলো তো, কেন লাগবে? বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, বাট নিজে বিক্রিয়া করে না। ভেরি গুড। এনজাইমও অনেকটা ওরভাবে কাজ করে। পাইলট সাহেব অ্যান্সার দিয়ে দিছে। হ্যাঁ, এসএসসিতে ডিটেলস নাই, তো পড়বা, সমস্যা কি? জানতে হবে তো, কলেজ উঠতে হবে না, কলেজ অ্যাডমিশনে দিবে, সাইজ করে দিবে একদম। দেখো তো ক্লোরোফিল তোমার এক ধরনের কি পিগমেন্ট, সবুজ রঙের যে পিগমেন্ট আর কি। তো ওরা কি করে? আলোক রশ্মি শোষণ করে। তাহলে এই পাতার মধ্যে ও হচ্ছে একমাত্র আলোক শক্তি বা ফোটন বলা হয়। আলোক শক্তি, ফোটন শোষণকারী। তোমার শক্তি যদি না পাও তাহলে হবে না। আলোক পর্যায়ে দেখবা লেখা আছে যে আলোক রশ্মির ফোটন সংগ্রহ করে, এবং ফোটন না থাকলে কিন্তু তুমি শক্তি পাবা না, শক্তি না পেলে এটিপিও হবে না। তার মানে কি, ক্লোরোফিল কি করতেছে? সে আলোক শক্তি বা ফোটন সেটাকে শোষণ করতেছে। ঠিক আছে, তোকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস, যে তোমার ক্লোরোফিল পুরান হলে তোমার নষ্ট হয়ে যায়, বা নষ্টকে ভালো কি বলে, যে তোমার নষ্ট হয়ে যায়, পুরান হলে সে নতুনভাবে তৈরি হয়, সংশ্লেষিত হয়। তাহলে তুমি দেখো যে আমাদের কোষের কথা চিন্তা করো। মনে করো যে আমার কোষ একটা ঘষা দিলাম জোরে, অনেকগুলো কোষ নষ্ট হয়ে গেল না? আবার অনেকগুলো কোষ বিভাজিত হয়ে তৈরি হয়েছে। এই জন্য এখানে দেখতে মনে হইতেছে এখানে কোনো ক্ষতি হয় না। তাইলে যে জিনিস বারবার নষ্ট হইলে তুমি দ্রুত বানাইতে পারবা, ওই জিনিস ভালো না? তাহলে ক্লোরোফিল যেহেতু তোমার পুরাতন হইলে আবার নতুনভাবে সংশ্লেষিত হতে পারতেছে, প্লাস ও হচ্ছে শক্তি শোষণ করে, যেটা হচ্ছে সালোক সংশ্লেষণের দরকার। তো ওই জিনিসটা তাহলে কি আমাদের জন্য ইম্পর্টেন্ট না? মানে সালোক সংশ্লেষণের জন্য ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্স পাই গেলাম। থার্ডটা কি, যে তোমার এই যে তোমার কি পরিমাণ তৈরি হচ্ছে। যেমন ধরো তোমার একটা কেকের বিজনেস আছে, মানে তুমি কেক বানাও, একটা বিজনেস আছে। তো তুমি ধরো ডেইলি 5টা কেক বানাও, তো তোমার কেক বানানোর হার কত? যে 5 কেকস পার ডে, তাই না? তো এখন ধরো যে এইটার উপর তোমার বিজনেস ডিপেন্ড করে, তোমার কাস্টমার ডিপেন্ড করে, তোমার টাকা পয়সা ইনকাম ডিপেন্ড করে। তো এখন ক্লোরোফিল নতুনভাবে যে সংশ্লেষিত হবে বা নতুনভাবে যে তৈরি হওয়ার হার, বা ক্লোরোফিলের সংশ্লেষণের হারের উপর তোমার ওই সালোক সংশ্লেষণ নির্ভর করে। ঠিক আছে, যে ক্লোরোফিল বেশি পরিমাণ উৎপন্ন হইলো নাকি কম পরিমাণ উৎপন্ন হইলো, এই জিনিসটার উপর ডিপেন্ড করে তোমার সালোক সংশ্লেষণ কম বেশি হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করে। এগুলো হচ্ছে একটু বাংলা কথাবার্তা, ক্ষমতা রক্ষা করে। তো মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো তোমাদেরকে জানলেই হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে কোনো কিছুই কিন্তু বেশি থাকা ভালো না। এই জন্য ক্লোরোফিল যদি এক্সেস হয়ে যায়, মানে খুব বেশি হয়ে যায়, খুব বেশি হইলে কি হবে? খুব বেশি হলে দেখা যাবে সে অনেক বেশি শক্তি নিচ্ছে, কিন্তু ওই শক্তি পরিমাণ তোমার সালোক সংশ্লেষণ সম্ভব হচ্ছে না, বা সালোক সংশ্লেষণ করার জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলো সাফিসিয়েন্ট না, মানে পরিমাণ মতো নাই। সিম্পল, ধরো তোমার কেকের বিজনেসে প্রচুর অর্ডার আসলো, হ্যাঁ, একদিক দিয়ে তুমি খুশি, কিন্তু তুমি এতগুলো অর্ডার সাপ্লাই দিতে পারবা না। এতগুলো অর্ডার সাপ্লাই দিতে গিয়ে দেখা যাবে যে তোমার যে কেক বানানোর জন্য যে উপাদানগুলো দরকার ওগুলো তো নাই তোমার কাছে। হ্যাঁ, হঠাৎ করে অর্ডার আসছে, তো এতগুলো না পেরে তোমার কি হবে, যে
তুমি তাড়াহুড়া করে অনেকগুলো কেক বানাইতে যাবে, তোমার সবগুলো কেক নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি কি সবই খারাপ হবে, তাই না? তোমার প্রোডাকশনটা নষ্ট হয়ে যাবে, কম হয়ে যাবে। এই জন্য সেমভাবে ক্লোরোফিল যদি বেশি হয় তাহলে এনজাইমগুলো মানে এতগুলা ক্লোরোফিল যে এত শক্তি নিচ্ছে বা এতগুলো গ্রহণ করতে পারে না, তখন এনজাইমের একটা কাজ করার ক্ষমতাটা কমে যায়, এবং কমে যেয়ে পরে করতে কী হয় যে তোমার এনজাইমের অভাবে বা হচ্ছে সালোক সংশ্লেষণটা কমে যায়। তো এরকম আর কি সিম্পল। বা তোমার খুব বেশি ক্লোরোফিল আসলে ওরা খুব বেশি এনজাইম ইউজ করা শুরু করে, তো এত তো নাই, তো শেষ হয়ে যায়, অভাব দেখা যায়, তখন কি সালোক সংশ্লেষণ কমে যায়। তো বুঝছো যে কোনো জিনিস আসলে এক্সেস পরিমাণে ভালো না। হ্যাঁ, করোনা তো অবভিয়াসলি ওয়ার্ল্ডের প্রভাবক নাম্বার 1। হ্যাঁ, আফরিন হচ্ছে অ্যান্সার দিয়েছো যে এনজাইমের অভাব দেখা যায়। তারামণি বলতেছে মেডিকেলের সাবজেক্ট। আমি অ্যাকচুয়ালি বায়োলজি পড়াইতে খুব এনজয় করি, তো এই জন্য শুধু এইটাই পড়ায়। দেখা যায় এনজয় না করলে আসলে পড়ানো যায় না। মনে করো যে জোর করে পড়া যায় কিন্তু জোর করে পড়ানো যায় না, বুঝছো? তো এটা বেশ খেয়াল করবা যে নিজে পড়া আর আরেকজনের পড়ানোর মধ্যে অনেক ডিফারেন্স। তো অনেকে দেখবা যে খুব ভালো জানেন, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু মানে আরেকজনকে ওই জিনিসটা ঠিকমতো পড়াতে পারেন না বা পড়াতে গেলে ভালো ফিল হয় না। তো এই জন্য আমি আসলে অন্যান্য চ্যাপ্টার পড়াই না, এই জন্য বায়োলজি ক্লাসরুম খোলা আর কি, বায়োলজি পড়ানো। তো ভবিষ্যতে হয়তো এই জিনিসটা আর অনেক বড় হইলে বা অফলাইনে যদি কিছু করতে পারি তাহলে ইনশাল্লাহ চেষ্টা করছি অন্যান্য যে সাবজেক্টগুলো ওগুলো ইনশাল্লাহ আনার আর কি। তো দোয়া করো, তোমাদের দোয়া থাকলে আসলে সবই সম্ভব। ইনডোর প্ল্যান্টগুলোকে আলো কিভাবে প্রভাবিত করে যেখানে সূর্যের আলো যায় না? তো এখন ধরো যে কিছু উদ্ভিদ আছে যে তোমার দিনে 14 থেকে 16 ঘন্টা আলো লাগে, কিছু উদ্ভিদ আছে তোমার 8 থেকে 10 ঘন্টা আলো লাগে। এগুলো তোমাদের মনে একটা চ্যাপ্টার আছে, তো ওইটার উপর ডিপেন্ড করে যে তোমার কি পরিমাণ আলো লাগবে না। ওই পরিমাণ আলো না পাইলে কিন্তু ও তোমার এই জিনিসটা করতে পারবে না, যে সালোক সংশ্লেষণ যেভাবে হওয়া উচিত বা আলোর উপস্থিতিতে ওর যা যা করা উচিত কিন্তু করতে পারবে না, আলটিমেটলি একটা টাইম মরে যাবে। আমরা দেখা যায় ঘরের ভিতরে অনেক উদ্ভিদ লাগায়, কিন্তু ওরা কিন্তু সবসময় বাঁচে না। আর আরেকটা জিনিস যেটা যে সবসময় যে সূর্যের আলো লাগবে এরকম না। অনেক সময় দেখবে যারা মিস্টার বিন কার্টুন দেখছো, ওর হচ্ছে তরমুজের একটা এপিসোড আসছিল, ওই তরমুজের এপিসোডই দেখবা যে ও তরমুজটাকে তাড়াতাড়ি বড় করার জন্য অনেকগুলো টিউবলাইট লাগায় রাখে চারপাশে। কে কে দেখছো জানো তো? অনেকগুলো টিউবলাইট জ্বালায় রাখে। ওই এপিসোডটা আমার খুব ফেভারিট ছিল, তো এখন আবার দেখতে ইচ্ছা করতেছে। তো ওই টিউবলাইটের আলোতে তোমার তরমুজটা অনেক তাড়াতাড়ি বড় হইতেছিল, বুঝছো? তো এই জন্য তুমি যদি কৃত্রিমভাবেও হচ্ছে যে আলোর ব্যবস্থা করো তাহলেও সেটা পসিবল, ঠিক আছে? অনেক দেশে এই জিনিসটা করা হয় যে রাতের বেলাও যাতে প্রোডাকশনটা ঠিক মতো হয় এটা করে। সঞ্চিতা মানে সপ্তর্ষি হচ্ছে দেখছে, আর কে কে দেখছে? সবার দেখা হতো। আমার মিস্টার বিন কার্টুন খুব ভালো লাগতো, এখন ভাবতেছি আবার যে দেখা শুরু করবো। তোমরা হচ্ছে মনে করাই দিলা জিনিসটা। আচ্ছা, আমি কি পড়েছিলাম? ও হ্যাঁ, এ পর্যন্ত আসছিলাম যে আমাদের ক্লোরোফিল কেন প্রয়োজন, তাই না? তাহলে ক্লোরোফিলটা আমরা বুঝতে পেরেছি সবাই, ইনশাল্লাহ আমরা পরীক্ষাতে পারবো। এবং পরীক্ষাতে যখন কেন দরকার আসবে, যদি অনুধাবনে আসে তোমরা 4টা পয়েন্ট লিখে দিতে পারো। হ্যাঁ, 4টা পয়েন্ট লিখে দিতে পারো, এবং যেগুলো বুঝে তুমি জিনিসটা বুঝো তাহলে কিন্তু ব্যাখ্যা দিতে পারবা। এই যে দেখো, আমি বলি এক লাইনের সাথে আরো কত লাইন বলে ফেলি, কারণ কি আমি জিনিসটা বুঝি, এই জন্য আগে পিছনে কিছু লেখা যায়। তুমিও যখন জিনিসটা বুঝতে পারবা তখন তুমিও হচ্ছে এর আগে পিছনে অনেক কিছু অ্যাড করে দেখা যাবে যে পুরো একটা প্যারাগ্রাফ বানায় ফেলতে পারবা। বা অনেকেই দেখছে, আজারিন দেখছে, তারপরে প্রমি দেখছে, আধরা দেখছে, তারপরে হুমায়রা দেখো নাই? আয় আল্লাহ, আজকে দিবা যে মিস্টার বিন তরমুজ ইংলিশ কি ওয়াটারমেলন এপিসোড, আচ্ছা এটা লিখে দিও। আচ্ছা, তো এখন আমরা দেখবো আলোর ভূমিকা, মানে সালোক সংশ্লেষণে কেন আলো প্রয়োজন, আলোর ভূমিকা, বা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লাইট ইন ফটো সিনথেসিস, যে কেন দরকার আলো। তো আলো দরকার এই কারণে যে তোমার দেখো একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট, যে ক্লোরোফিল তৈরি হয় না, এই ক্লোরোফিল তৈরি হতে কিন্তু তোমার সূর্যের আলো লাগে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি? ক্লোরোফিল তৈরি করতে আলো লাগে। ক্লোরোফিল তৈরির কারণে শর্করা জাতীয় খাদ্য পাই।
তারপরে আলো না থাকলে পত্ররন্ধ্র খুলবে না, তার মানে পত্ররন্ধ্র খুলতে হয়। পত্ররন্ধ্র মানে কি, যে তোমার পাতার মধ্যে কিছু এরকম ছিদ্র থাকে, ওখান থেকে কী করে বাতাস ঢুকে, এবং বাতাসে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। তার মানে এটা কি লিখছি আমি, পত্ররন্ধ্র খুলতে, পত্ররন্ধ্র খুলতে সাহায্য আলো করে, এবং পত্ররন্ধ্র খুললে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারবে। দেখছো কত কিছু রিলেটেড। তুমি কার্বন ডাইঅক্সাইড যদি না দাও হবে না, শর্করা হবে না, ক্লোরোফিল না থাকলে হবে না। দেখছো আলোর কত ইম্পর্টেন্স, আলোর কত ইম্পর্টেন্স। শর্করা তৈরি করা মানেই তো তোমার খাদ্য প্রস্তুত করা, তাই না, খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে ভাইয়া, আলোতে অনেক ধরনের কালার থাকে, এগুলোকে বলা হয় আলোক বর্ণালী। কি বলা হয় এগুলোকে, বলা হয় আলোক বর্ণালী। আলোক বর্ণালী, ওই যে বেনিয়াসহ কলা বলছো না, বেনিয়াসহ কলা। তো আলোক বর্ণালীতে দেখা যায় তোমার সবুজ এবং হলুদ আলোতে, সবুজ এবং তোমার, এখন কথা হচ্ছে যে সবুজ বলতে যে তো সবুজ লাইট মারবা ওইরকম জিনিসটা না, মানে কিভাবে বোঝা যায়, তোমার তরঙ্গ দৈর্ঘ্য নামটা শুনছো না, তো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ওই তরঙ্গের দৈর্ঘ্যের হিসেবটা আসলে ন্যানোমিটার এককে করা হয়। আমরা যেমন মিটারে মাপি না দৈর্ঘ্য, তো আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ন্যানোমিটারে মাপা হয়। তো এই ন্যানোমিটারে কিছু ডিফারেন্স আছে, যে 300 থেকে 400 ন্যানোমিটার থাকলে সেটা আসলে অমুক রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তো সেমভাবে সবুজ রঙের এবং হলুদ রঙের আলোক তরঙ্গ দৈর্ঘ্য যদি উদ্ভিদে পড়ে, সেখানে তোমার সালোক সংশ্লেষণ কম হয়। তোমার মনে হইতে পারে যে সবুজ জিনিস তো সবসময় ভালো, কিন্তু এই জায়গাটায় ভালো হয় না। তোমার সবুজ এবং হলুদ আলোতে কিন্তু এই জিনিসটা ভালো হয় না। তোমার লাল, নীল, কমলা, বেগুনি, লাল, নীল, কমলা, বেগুনি, এই আলোতে বা এই আলোগুলা বা এই আলোর তরঙ্গ দৈর্ঘ্যগুলা তোমার হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য খুব উপকারী, এবং এইসব আলোতে তোমার জিনিসটা ভালো হয়। এখন ধরো যে একটা আলোর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে সবুজ রঙের, কিন্তু তুমি ওইটার সামনে যদি একটা হলুদ কালার প্লেট ধইরা ওই সবুজ রঙের আলোটা ধরো, লাভ হবে না, কারণ তরঙ্গ দৈর্ঘ্য তো সেমই আছে। হয়তো হলুদ প্লেট ধরার কারণে তোমার জিনিসটা হলুদ মনে হইতেছে, বাট আলটিমেটলি ওরকম কিছু না। অনেক সাইন্টিফিক কথাবার্তা এখানে আছে। তো লাল, নীল, কমলা, বেগুনি মনে রাখবা কবে। তো এটা তোমরা কিভাবে মনে রাখবা, তো দেখো যে এটা কিভাবে মনে রাখতে পারো। ধরো যে তোমার ফ্রেন্ড হচ্ছে নীলা, হ্যাঁ নীলা, তোমার ফ্রেন্ড ধরো নীলা, ছেলেরা আবার খুশি হয়ে যাও না, বা কারো ফ্রেন্ড যদি নীলা থাকে তাহলে মেনশন করতে পারো। তো তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে নীলা, তো ওই নীলার হচ্ছে ধরো সামনে বিয়ে, তখন তুমি বললা যে কবে নীলা, হ্যাঁ, বা নীলা কবে, মানে ওর বিয়েটা কবে, বা এটা যে কোনো কিছু বানাই ফেলতে পারো, যে তোর ফ্রেন্ডের নাম হচ্ছে নীলা আর সে কবে করবে বা কবে নিবে বা কবে তার বার্থডে, কবে নীলা বা নীলা কবে, হ্যাঁ কবে নীলা। বা তুমি বলতে পারো যে কি রে এই জামাটা কবে নীলা, হ্যাঁ, বা হচ্ছে নীলা কবে তোমার বার্থডে, কবে বিয়ে, এটা দিয়ে মনে রাখতে পারো যে কবে নীলা। ক দিয়ে কি কমলা, বে দিয়ে হচ্ছে বেগুনি, নি দিয়ে নীল, লা দিয়ে লা, বুঝছো যে কবে নীলা, ঠিক আছে। আরেকটা জিনিস আছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে কলা বেনি, এটা আরো সহজ আগেরটার থেকে। কলা বেনি মানে হচ্ছে ক দিয়ে হচ্ছে কমলা, লা দিয়ে লাল, বে দিয়ে বেগুনি, নি দিয়ে নীল। তো কলা বেনি মনে রাখো, এটা হচ্ছে না পড়লেও হবে, এটা আমি ইনস্ট্যান্ট বানাই ফেললাম আর কি। আমি এটা কিন্তু মানে কোথাও পড়ি নাই, আমি যে তখন এখানে তাকায় ভাবতেছিলাম যে কি দিয়ে মনে রাখলে এটা মনে রাখা যায়, তো আমার মাথায় এটা আসছে। পরে দেখলাম যে এইটা না বলে এইটা আবার মাথায় আসলো যে এইটা করলে, মানে এতক্ষণ মাথার মধ্যে অ্যানালাইসিস হয়েছিল যে এটা কীভাবে বানানো যায়। তো কলা বেনি দিয়ে তোমরা মনে রাখো। এখন মনে পড়লো ক্লাস 10-এ থাকতে আমিও কলা বেনি দিয়েই মনে রাখতাম, এই জন্য জিনিসটা মাথায় হিট করছে। আচ্ছা, সহ এইটা মনে রাখতে পারো তোমার হাঁস, হাঁস দিয়ে হলুদ, স দিয়ে সবুজ, হাঁস, যেখানে হাঁস মাস আছে ওখানে সালোক সংশ্লেষণ কম হয়, আর যেখানে কলা বেনি আছে ওখানে ইয়া হয়,
আরে অধরা, অনেক বড় একটা কথা বলছো। যাক, দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। বেনি কলা, কলা বেনি, নীলা কবে দিয়ে মনে রাখি। মেহের, হ্যালো। আচ্ছা, তো এখন দেখো যে কিছু জিনিস মনে রাখতে হবে, যে তোমার 400 থেকে কত জানি, 400 থেকে তোমার 480 এবং 680, 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে, মানে তোমার 400 থেকে 480-র ভিতরে কোনো একটা রেঞ্জ এবং এই 680, এই দুইটা রেঞ্জে তোমার সালোক সংশ্লেষণ কি ভালো হয় বা হয়, বেশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে মানে ভালো হয়। তো এই জিনিসটা তোমার মনে রাখবা, এটা কিন্তু তোমার ইম্পর্টেন্ট, আগে বলে দিলাম এটা ইম্পর্টেন্ট। এই তারপরে যে কলাবেনি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, তারপর কালার মনে রাখতে হবে। তো আলোর ভূমিকা আমাদের এইখানেই শেষ, আলোর ভূমিকা আমাদের এইখানেই শেষ। তো হচ্ছে যে 1 ঘন্টা হয়ে গেছে, এখন তোমরা আমাকে বলো যে তোমরা কি ছুটি চাও নাকি মানে আরেকটু পড়াবো, তোমাদের ইচ্ছা। তোমাদের ইচ্ছা, যে তোমরা বলো কি চাও। পানি খেয়ে নেই। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, বিশাখা চৌধুরী তৃষা, আদাব। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, তো এখন আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষণের তোমার বাহ্যিক প্রভাবক, কালি কই গেল, বাহ্যিক, বাহ্যিক মানে কি, বাইরে, প্রভাবক এটার মানে কি? যে দেখো যে তোমার ঘরের ভিতরে তোমার প্রভাবক কে, তোমার যদি আম্মু থাকে বাসায় আম্মু, ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোন, বা আব্বু থাকলে হচ্ছে মানে একটু বড় সড়ো প্রভাবক, যে যা বলবে তাই করতে হবে। তো এটা কি অভ্যন্তরীণ প্রভাবক, তাই না? যে তোমার ঘরের ভিতরে কি আছে, এটা তোমার জন্য অভ্যন্তরীণ প্রভাবক, তাই না? আরেকজনের জন্য এটা বাহ্যিক প্রভাবক। একটু কঠিন লাগতেছে? দেখো, এটা তোমার ঘর, তো তোমাকে যারা নিয়ন্ত্রণ করবে ঘরের ভিতরে থেকে, তারা তোমার জন্য অভ্যন্তরীণ প্রভাবক। কিন্তু কিন্তু যারা তোমার বাসায় থাকে না, তাদের জন্য তো তোমার বাসাটা বাহ্যিক প্রভাবক, তাই না? সিম্পল জিনিস। তো সালোক সংশ্লেষণে কিছু অভ্যন্তরীণ প্রভাবক আছে, কিছু বাহ্যিক প্রভাবক আছে। তো বাহ্যিক প্রভাবক তোমাদের বুঝতে একটু সমস্যা হয়, তো আজকে বাহ্যিক প্রভাবকগুলো শেষ করবো, আজকে অভ্যন্তরীণে যাব না, 11টা বেজে যাবে। তো বাহ্যিক প্রভাবকে মানে কি হইতে পারে? তো ধরো যে এটা হচ্ছে একটা পাতা, তো পাতার বাইরে যা আছে, পাতার বাইরে কি কি আছে? পাতার বাইরে আমরা তখন কি, ক্লোরোফিল, তো মানে পাতার ভিতরের জিনিসপাতি। পাতার বাইরে কি আছে? সূর্যের আলো আছে, তারপরে আলো থাকলেই কি একটা হিটের একটা ব্যাপার স্যাপার আসবে না? হিট মানে কি, তাপমাত্রা, টেম্পারেচার। আলো থাকবে, তাপমাত্রা আছে, আর কি কি থাকতে পারে? আর কি কি থাকতে পারে? এই যে তোমার বৃষ্টি হয়, পানি আছে, পানি হইতে পারে। আর কি কি হয় চিন্তা করো তো, মুখস্থ বলো না, এটা চিন্তা করে বলো যে বাইরে কি কি থাকতে পারে। তারপরে পাতার মধ্যে কত রন্ধ্র থাকে, রন্ধ্র দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেয়, অলরেডি কার্বন ডাইঅক্সাইড পড়ছি। তারপরে তারপরে অক্সিজেন আছে, অক্সিজেন। তারপরে আর কি আছে? তারপরে মূলের সাহায্যে তোমার মাটি থেকে খনিজ জিনিস নেয় না? খনিজ তো বাইরে থেকেই নেয়। তো দেখছো বাইরে কত কিছু আছে, এটা মুখস্থ করবা না, ঠিক আছে? চিন্তা করবা যে বাইরে আসলে কি কি জিনিস আছে, বল চিন্তা করে অ্যান্সার দিবা। কলমের মাথা হয়ে গেল। অনেকে হচ্ছে বলে ফেলছো যে ঘরের বাবাই নাকি একমাত্র প্রভাবক। আচ্ছা, তো এখন দেখো যে এই জিনিসগুলো আসলে কি কি, বা হচ্ছে আমাদের বাহ্যিক প্রভাবক কি কি আছে। তো ফার্স্টে কি জানলাম? ফার্স্ট হচ্ছে আলো। আলো নিয়ে হচ্ছে পড়ে ফেলছি যে আলোর হচ্ছে অনেকগুলো ভূমিকা আসছিল। তারপরে আসলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের টোটাল বায়ুমণ্ডলে যতগুলো উপাদান আছে তার মধ্যে 0.03%
কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বায়ুমণ্ডলে থাকে, কিন্তু এইটুকুর মাত্র 1% তোমার নেয়। তোমার কিন্তু আবার বললো না যে পুরো বায়ুমণ্ডলের 1% নেয়, না না না, ওইটা না, তোমার এই জিনিসটাকেও আরও ভাগ করে এই জিনিসটার 1% হচ্ছে নেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে ভুল করো না। এখন ধরো যে কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে সে কি করবে? উদ্ভিদ যে পানি গ্রহণ করছে না, পানির সাথে বিক্রিয়া করবে। এবং ক্লাসের শুরুতেই বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে কি করবে? অ্যাসিড তৈরি করবে। সেটা কি অ্যাসিড? হচ্ছে কি কার্বনিক অ্যাসিড। এবং অ্যাসিড যদি বেশি হয়ে যায় তখন দেখা যাবে এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না, কারণ কিছু কিছু এনজাইম আছে তোমার ক্ষারীয় পরিবেশে কাজ করে, কিছু আছে তোমার অম্লীয় পরিবেশে কাজ করে। তো ক্ষার বেশি হলেও সমস্যা, অ্যাসিড বেশি হলেও সমস্যা। তো এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে যদি তোমার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে কি হবে? কার্বনিক অ্যাসিড বেড়ে যাবে। অ্যাসিড বেড়ে গেলে কি হবে? পিএইচ কমে যাবে। পিএইচ কমে গেলে অ্যাসিডিক হবে বা অম্লত্ব বাড়বে। সেটা হচ্ছে যে তোমার সালোক সংশ্লেষণ যে হয় মেসোফিল টিস্যু, তো মেসোফিল টিস্যুতে তোমার অম্লত্ব বেড়ে যাবে। মেসোফিল টিস্যুতে অম্লত্ব বেড়ে যাবে। তো মেসোফিল টিস্যু অম্লত্ব বাড়লে পরে কি হবে? তোমার এনজাইমের কার্যকারিতা এগুলো কমে যাবে, আর নানান ধরনের যে প্রবলেম ওগুলো হবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকে অ্যান্সার দিছিল যে তোমার খনিজ পদার্থ, নাইট্রোজেন, তারপরে তাপ, তারপরে বিভিন্ন রাসায়নিক পদার্থ। তোমরা অনেক ভালো পড়াশোনা করো, খুব ভালো লাগতেছে ক্লাস নিতে যে তোমরা রেসপন্স করতেছো। তো একটা গেল কার্বন ডাইঅক্সাইড গেল। তারপর হচ্ছে পানি। কি পানি? তো দেখো যে পানি যদি বেড়ে যায় তাইলে পত্ররন্ধ্র বন্ধ হয়েছে। তো এটা তোমাদের লেভেলে কেউ অ্যান্সার করতে পারবে না, আমি জানি না যে কেন, মানে পানি যদি কমে যায় তাহলে পত্ররন্ধ্র কেন বন্ধ হয়ে যায়। এটার কারণ কি দেখো, তোমরা একটা জিনিস শুনছো, সেটাকে বলা হয় প্রচ্ছেদন। পরে আমরা পড়বো এটা। প্রচ্ছেদন হচ্ছে উদ্ভিদের ন্যাচারাল একটা প্রক্রিয়া। মনে করো এটা যদি একটা উদ্ভিদ হয়, এটা যদি এরকম হয়, ধরো একটা পাতা, তো পাতায় ধরো এই জায়গায় এরকম ছিদ্র আছে, পত্ররন্ধ্র আছে। তো প্রচ্ছেদন মানে হলো যে উদ্ভিদ যে মাটি থেকে পানিগুলো নিছে, ও বিভিন্ন কাজ করার পরে পরবর্তীতে কী করে? এই রন্ধ্র দিয়ে বাইরে বের করে দেয়, পানিটাকে বের করে দেয়। এখন ধরো যে তোমার পানি বেশি খেলে কি তোমার মূত্র বেশি হয়, ইউরিনেশন বেশি হয়, বেশি পেশাব চাপে। তো এখন তুমি যে পানি কম খাও, তোমার কি ইউরিন প্রোডাকশন কমে যাবে। সেমভাবে উদ্ভিদে ধরো যে ও বেশি পরিমাণ পানি পাচ্ছে না, কম পরিমাণ পানি, বডিতে পানির ঘাটতি হয়েছে। তা ও যদি পানির ঘাটতি হয়, ও কি কখনো চাবে যে পানি বের করে দিতে? কখনো চাবা? ধর তুমি সালামি কম পাইছো, তোমার কাছে একজন সালামি চাইলো, তুমি তো দিব, সালামি চাস তুই, আমি নিজে পাই না, তোকে কেন দিব? তো সেমভাবে ও নিজেই হচ্ছে যে পানি কম পাচ্ছে, তাহলে ও কখনোই কিন্তু চাবে না যে পত্ররন্ধ্র দিয়ে আবার প্রচ্ছেদন হয়ে পানি বের হয়ে যায়, কখনোই চাবে না। তাহলে এটার উপায় কি? ওই হচ্ছে যে দরজা বন্ধ করে দিবে, মানে পত্ররন্ধ্রটা সে বন্ধ করে দিবে। তার মানে কি? তার পানিটা তার মধ্যে থাকলো। কিন্তু ঝামেলা হইলো অন্য জায়গায়। ঝামেলা হইলো যে ওই পত্ররন্ধ্র বা ছিদ্র যদি না থাকে, কার্বন ডাইঅক্সাইড কোন দিক দিয়ে ঢুকবে? ধরো যে তুমি তোমার বাসায় চাচ্ছ যে কেউ যাতে না আসুক, ধরো তোমার এক ফ্রেন্ড বা যাকে তুমি পছন্দ করো না একদমই, সে চাচ্ছে তোমার বাসায় আসতে। হ্যাঁ, তুমি তারে বললা যে, মানে চাচ্ছ না যে বাসায়, তুমি হচ্ছে বাসার দরজা হচ্ছে লাগায় রাখছো। তখন মনে করে লাগায় রাখছো, তো এখন হচ্ছে যে বাইরে থেকে কেউ আসতে পারতেছে না, আবার তোমার ভিতর থেকে কেউ যাইতে পারতেছে না, একটা গ্যাঞ্জাম হয়ে গেল না? তাহলে সে কি করবে? যে পানির ঘাটতি পূরণের জন্য সে পত্ররন্ধ্র বন্ধ করে রাখছে, কিন্তু পত্ররন্ধ্র না থাকলে আবার কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না। তাহলে দুইটা জিনিস হয়েছে, যে পানি যদি, এটা বাড়ছে কেন, পানি যদি কমে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে না, এবং কার্বন ডাইঅক্সাইড ঢুকতে না পারলে মনে করে যে কার্বন বিজারণ হবে না, তারপর কি
খেলা শেষ, বুঝছো না? তাও কিন্তু খেলা শেষ। তো এই হচ্ছে সিম্পল জিনিসটা, যে কেন পছন্দ বন্ধ হয়ে যায়। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। রক্ষী কোষ মোটু হয়ে যায়, হ্যাঁ রক্ষী কোষ মোটু হয়ে যায়। তো মনে করে যে আগে একজন এখানে ছিল, আরেকজন এখানে ছিল, পরে একজন এরকম হয়ে গেছে, আরেকজন এরকম হয়ে গেছে, পরে মাঝখানে যে জায়গা ছিল ওটা শেষ, বুঝছো? ওইটা শেষ। আরেকটা ডাস্টার কই, মনে করে যে পত্ররন্ধ্রে 2টা রক্ষী কোষ থাকে, এরকম হয়ে আছে। তো বলছে যে মোটা মোটা হয়ে গেছে, মনে করে ফার্স্টে এরকম ছিল, এরকম ছিল, ধর এরকম ছিল, পরে মোটাটা হয়ে এরকম হয়ে গেছে, জোর লাগে গেছে। তখন তো আর কেউ বাইরে যেতে পারে না, বাড়ি থেকে আসতে পারে না, খুব মেলা বিপদের মধ্যে পড়ছে আর কি। ওকে, তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, তারপরে যেই কই, তারপরে যাবো হইল গিয়া অক্সিজেন। তো তোমাদের সমান থাকতে আমি চিন্তা করতাম যে অক্সিজেন বেশি হইলে সালোক সংশ্লেষণ কমে কেন? কেউ কেউ আমাকে বলতে পারবে যে অক্সিজেন যদি বেড়ে যায় বাতাসে, তো অক্সিজেন তো ভালো জিনিস, তাই না? তো অক্সিজেন বেড়ে গেলে সালোক সংশ্লেষণ কেন কমে যাবে? মানে অক্সিজেন কত ভালো ভদ্র জিনিস, সবসময় হেল্প করে আমাদের, আমরা বেঁচে আছি অক্সিজেনের মাধ্যমে। তো কেউ আমাকে বলে যে অক্সিজেন বেড়ে গেলে কেন মানে সালোক সংশ্লেষণ কমে, কেন সালোক সংশ্লেষণ কমে যায় অক্সিজেন বেড়ে গেলে? অনেক মনে হয় টাইপ করতেছে, বুঝতেছি আমি, এই জন্য কমেন্ট করতে দেরি হইতেছে। তো করো, সমস্যা নাই, আমি ওয়েট করতেছি। ও পাইলট সাহেব, ও নাইম, আরে নাইম, পরে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা বলে দিই, ওয়েট করলে হচ্ছে অনেকের, তোমাদের অনেকের ইম্পর্টেন্ট কাজ আছে, রাত হয়ে গেছে। আচ্ছা দেখো, যে অক্সিজেন যদি বেশি হয়, অক্সিজেন যদি বেশি হয় সালোক সংশ্লেষণ কমবে। এর কারণ কি? ধরো যে তোমার বাসায় থাকে 4 জন, 4 জনের জন্য 4 প্লেট খাবার দরকার, 4 প্লেট খাবার দরকার। তুমি 4 জনের জন্য 8 প্লেট খাবার রান্না করছো। তোমার আম্মু কিন্তু তোমার ধরে এভাবে দিবে না? অবশ্যই দিবে। তো এই জন্য এটা হচ্ছে অক্সিজেন আর সালোক সংশ্লেষণের সাথে কম্পেয়ার করো, যে তোমার সালোক সংশ্লেষণ হচ্ছে 4 প্লেট, মানে আমার 4 প্লেট মানে দরকার, অক্সিজেনও 4টা থাকলে ভালো। কিন্তু অক্সিজেন যদি বেড়ে যায়, সালোক সংশ্লেষণ তো চাইলে বেড়ে যেতে পারবে না, ও হচ্ছে কমে যাবে। এটার কারণ কি? যে সালোক সংশ্লেষণের মাধ্যমেই তো তোমার অক্সিজেন তৈরি হয়, তাই না? তাহলে সালোক সংশ্লেষণ যখন অলরেডি দেখতেছে যে অক্সিজেন অনেক বেশি, তাহলে ওর তৈরি করার কি দরকার? মানে এটা খুবই সেন্স নর্মাল, যে যেহেতু বাতাসে অক্সিজেন বেশি, সো আমি এখন একটু রিল্যাক্স করি, তো স্বাভাবিকভাবে সালোক সংশ্লেষণ কি কমে যাবে, সিম্পল, ঠিক আছে? আমি তোমাদের মতো ছোটো থাকতে এগুলা ডুমায়া মুখস্থ করতাম, কিচ্ছু বুঝতাম না, খালি মুখস্থ করতাম, আর বসে বসে চিন্তা করতাম যে কেন হয়। এখন মনে হইতেছে যে আর এই জিনিসগুলো কত মজার জিনিস ছিল, কত সহজ জিনিস ছিল, কিন্তু এগুলো আসলে ওইভাবে আসলে গাইডলাইন পাই নাই। তো বায়োলজি কখনো আসলে আমি প্রাইভেট পড়ি নাই, কখনো বায়োলজি প্রাইভেট পড়া হয় নাই। তো এটার কারণ একবার একটু পড়ছিলাম, অল্প একটু, কিন্তু মানে বেশি দিন ছিলাম না, তোমার কয়েকদিন 6-7 দিন ক্লাস করে পরে চলে আসছিলাম। আবার বায়োলজি সবসময় মানে নিজে বাসায় পড়ছি আর কি। তো এই জন্য দেখা গেছে যে অনেক কিছু বুঝি নেই, ধুমায় মুখস্থ করছি। এবং এসএসসিতে এই 4 নম্বর চ্যাপ্টার ছিল আমার সবচেয়ে ফেভারিট, কারণ এই 4 নম্বর চ্যাপ্টারটা কঠিন এবং 4 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তো একদিকে কঠিন, একদিকে কোশ্চেন আসে, উপায় কি? ধুমায়া প্র্যাকটিস। এই চ্যাপ্টার আমি পুরাটা মনে হয় বসে বসে লিখছি, কতবার যে লিখছি, মানে পুরা চ্যাপ্টারই মনে করো যে প্রতিটা ওয়ার্ড আমি লিখছিলাম, মুখস্থ করে ফেলাইছিলাম, বুঝি আর না বুঝি ঠাডায় মুখস্থ। তো এরপরে আসে যে খনিজ পদার্থ, বা খনিজকে আমরা কি বলি? মিনারেল বলি। এ তোমাকে অনেকে বলো যে শরীরে মিনারেলস দরকার, কিন্তু মিনারেলস মানে যে খনিজ পদার্থ, এটা আমরা অনেকে জানি না। তো মিনারেলস কি? মিনারেলস হচ্ছে যে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, তারপরে সোডিয়াম, তারপরে হচ্ছে ফসফরাস, অনেক কিছু। 5 নম্বর চ্যাপ্টারে কিন্তু অনেক নিউট্রিয়েন্ট জাতীয় যত জিনিস সব কিছু। তো এখানে হচ্ছে যে ধরো তুমি একটা ফ্রেন্ডের বাসায় গেছো, তো এখন তোমার বাসায় তুমি মগে চা খাও, আমিও মাঝে মধ্যে মগে চা খাই, কারণ আমার এক গাদা চা না খাইলে ভালো লাগে না। তোমাদের ক্লাস নেওয়ার পরেও 1 মগ চা খাবো, কারণ মাথা ঝিমঝিম করতেছে। তো এখন ধরো যে তুমি আমার মতো বাসায় মগে চা খাও, তুমি কী খাও? মগে চা খাও। সো
সরি মগে চা খাও বা তোমার ফেভারিট কোনো ড্রিঙ্কস থাকলে সেটা খাও। হ্যাঁ, তো কেউ বলে ভাই লাল পানি খাই যাই হোক, তো মগে হচ্ছে তুমি চা খাও আর তুমি ফ্রেন্ডের বাসায় গেছো, ওরে বলা এ মগে চা দে, তাতে দে। ও বললো যে মগ তো নাই, তোমার মাথায় ধরে ঠাড়া পড়ছে মগ নাই, চা খাইতে পারবো না, কীভাবে খাবো? সেমভাবে খনিজ পদার্থ থেকে তুমি মনে রাখবে তোমার একটা ফ্রেন্ডের বাসা যার বাসায় মগ নাই নাই দিয়ে মনে রাখবা নাইট্রোজেন, আর মগ দিয়ে মনে রাখবা ম্যাগনেশিয়াম, যে ওর বাসায় মগ নাই। তো মগ যদি না থাকে তুমি চা খাইতে পারবে না, এবং মগ যদি না থাকে তাহলে তোমার সালোক সংশ্লেষণে ঝামেলা হবে। তো এই জন্য মগ নাই দিয়ে তুমি ম্যাগনেশিয়াম আর নাইট্রোজেন মনে রাখতে পারো। আর অনেক কিছু আছে, কিন্তু তোমার এই দুইটা হচ্ছে প্রধান খনিজ। আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে আয়রন। হচ্ছে কি আয়রন বা Fe, ফেরাম বলি আমরা আয়রন। তো আয়রন 2+ খুব সম্ভবত, খেয়াল নেই আমার, আয়রন 2+ মেবি। তো আয়রন 2+ যদি না থাকে তাহলে কি হয়, পাতা হলুদ হয়ে যায়। তো এই পাতা হলুদ হয়ে যায় মানে ক্লোরোফিল কমে যায় আর কি, যার কারণে ক্লোরোফিল কমে গেলে পাতা হলুদ হয়ে যায়। এটা একটা নাম আছে, যারা 5 নাম্বার চ্যাপ্টার পড়ছো তারা হচ্ছে এইটা পারবা। তো দেখি কে পারো, এটাই শেষ। যে এই যে তোমার পাতায় ক্লোরোফিল কমে গেলে হলুদ হয়ে যায়, তো এটাকে কি বলে? আয়োডিন তো নাই, নাইট্রোজেন আর ম্যাগনেশিয়াম পাইছি আমি, আয়োডিন তো পেলাম না। আয়রন আছে, লোহা মানে আয়রন আর কি। তো বলো এটারে কি বলে যে হলুদ হয়ে যায়, এটারে কি বলে? ক্লোরোসিস। সাবাস সপ্তর্ষি, একটা ভার্চুয়াল হাততালি। তো ক্লোরোফিল কমে গেলে পাতা হলুদ হয়ে যায়। আজকে হচ্ছে ক্লোরোসিস লিখে সার্চ দিবা। তো পাতা হলুদ হয়ে গেলে ওই কন্ডিশন বা ওই পাতার যে রোগ সেটাকে আমরা ক্লোরোসিস বলি। কি বলি? ক্লোরোসিস বলি। আজকে হচ্ছে ক্লোরোসিস লিখে সার্চ দিবা, যে ছবিটা আসবে ওই ছবিটা এখানে করবা। আর তোমাদের SW হচ্ছে তোমরা নোট করবা, এবং নোট করার ক্ষেত্রে আমরা সবসময় হ্যাশট্যাগ ইউজ করি। হ্যাশট্যাগ হচ্ছে BCHW। কী দিব, যেহেতু আমরা আজকে সালোক সংশ্লেষণ পড়লাম, তো সালোক সংশ্লেষণ মানে হচ্ছে ফটোসিনথেসিস। এটার কি দেওয়া যায়, কি হ্যাশট্যাগ দেওয়া যায় তোমরা বলো তো? যে BCHW ফটো দিতে পারো, ফটো। যেহেতু আজকে আমরা ফটোসিনথেসিস পড়লাম বা সালোক সংশ্লেষণ এই জিনিসগুলো পড়লাম। সরি, ফটোসিনথেসিস তো না, এটা তো ফটোফসফোরাইলেশন, ভুল বলছি, সরি। ফটোফসফোরাইলেশন অ্যাকচুয়ালি, সরি প্যাস লাগে ফেলেছে। ফটোসিনথেসিস যাও, আমার প্যাস লাগছে, ওটা অন্য জিনিস। তোমরা ফটো দিও, হ্যাশট্যাগ BCHW ফটো, ফাইন, ওকে। তো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস আমরা যেহেতু পড়লাম, তো তোমরা SW তোমাদের হচ্ছে নোট করবা, কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমরা অলরেডি বুঝতে পারছো যে এই চ্যাপ্টার অ্যাটলিস্ট নোট করতে হবে। তাহলে নোট করার সময় হ্যাশট্যাগ ইউজ করবা, পোস্ট করার সময় যে BCHW ড্যাশ ফটো, এইটাই। তো তোমাদের হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ, অনেক রাত হয়ে গেছে। তো এটা ইউটিউবে চলে আসবে, দেখি আজকেই আপলোড দেওয়ার চেষ্টা করব, রাতের মধ্যে যদি পারি আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো। অনেকদিন পরে তোমাদের ক্লাস দিলাম, এই জন্য ভালো লাগলো। তোমরা অনেক রেসপন্সিভ ছিলা, এই জন্য ক্লাস নিতে আরও ভালো লাগতেছে। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ক্লাস 1 ক্লাস 2 এই দুইটা ভালো করে পড়ে ফেলো, কারণ এই চ্যাপ্টার থেকে অবশ্যই MCQ আসবে, CQ আসবে, সব কিছু আসবে। তো এই জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফিজ, গুড নাইট।